হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি ভালোই আছো আর খুব মন দিয়ে পড়াশোনা করছো, কারণ পরীক্ষাটা তো ধীরে ধীরে এগিয়ে আসছে। হ্যাঁ, আমি ওই পরীক্ষাটারই কথা বলছি, জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট। তোমরা নিশ্চয়ই ফর্ম ফিল আপ করে নিয়েছো, আর যদি এখনও পর্যন্ত না করে থাকো তবে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ফর্ম ফিল আপটা করে নেবে, কারণ পরীক্ষাটা 28শে নভেম্বর। মনে আছে তো? ঠিক আছে। তো তোমরা পড়াশোনা করো, তৈরি হও, আর আমি তোমাদেরকে সাহায্য করার জন্য প্রতিদিনই আসবো তোমাদের সামনে সন্ধে 6:30টার সময়। তোমরা তৈরি থেকো, খাতা কলম বই সব কিছু নিয়ে, ফোন টোন নিয়ে তৈরি থেকো। আমি তোমাদের সামনে প্রতিদিনই আসবো একটি একটি করে ভিডিও নিয়ে, এবং এক এক দিন এক একটি বিভাগের এক একটি টপিকস নিয়ে আসবো। তো আজকে আমি তোমাদের সামনে পাটিগণিত যে বিভাগটি রয়েছে সেই বিভাগের যে চ্যাপ্টার 1 রয়েছে, সংখ্যা এবং সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা এবং সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে শেখাবো। তো দেখা যাক সেই চ্যাপ্টার 1 পাটিগণিতের ওটিতে কী কী রয়েছে। তো দেখো, এই চ্যাপ্টার 1 সংখ্যা এবং সংখ্যা পদ্ধতিতে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানতে হবে, শিখতে হবে, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, যুগ্ম বা জোড় সংখ্যা, অযুগ্ম বা বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। এই এতগুলো সংখ্যাকে তোমাদেরকে জানতে হবে। কোনো ভয়ের কোনো কারণ নেই, খুব সোজা জিনিস, এবং আমি তো রয়েছি তোমাদের সামনে। এক এক করে খুব সুন্দর সহজ সরলভাবে আমি বুঝিয়ে দেব। তোমাদের কাজ, তোমরা আমার ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই লাইক শেয়ার করে দিবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা সব থেকে আগে এই ভিডিওগুলো নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো চলা যাক আজকের ক্লাসে। শুরু করছি স্বাভাবিক সংখ্যা দিয়ে। এখন এই স্বাভাবিক সংখ্যা কাদের বলে না, দেখো, আমরা কোনো যখন জিনিস কেনা বেচা করি, নিই কিংবা কাউকে দিই, তখন কিন্তু আমরা গুণে নিই বা গুণে দিই। তো কোনো জিনিস গোনার সময় যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। যেমন উদাহরণ, 1, 2, 3, 4, 5 এমনি করে করে অসংখ্য সংখ্যা, এর কোনো সীমা নেই। যদি বলা হয় স্বাভাবিক সংখ্যা কয়টি, তোমরা কিন্তু এক কথায় বলবে যে অসংখ্য। অসংখ্য স্বাভাবিক সংখ্যা। কিন্তু হ্যাঁ, একটি কথা মনে রাখবে যে গোনার সময় যেগুলোকে ব্যবহার করা হয় তাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তাহলে স্বাভাবিক সংখ্যার সম্বন্ধে তোমরা নিশ্চয়ই বুঝে গেলে যে স্বাভাবিক সংখ্যা কী বা কাকে বলে। এরপরে আমরা আসছি অখণ্ড সংখ্যা। এখন দেখো, আমরা যখন একটু আগে বললাম যে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 এগুলো স্বাভাবিক সংখ্যা, তাহলে শূন্যটা কি? শূন্যটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে শূন্য যদি ওই স্বাভাবিক সংখ্যার দলের সঙ্গে যদি শূন্যকেও মিশিয়ে দেওয়া যায়, তাহলে যে একটা নতুন দল তৈরি হবে, নতুন গ্রুপ তৈরি হবে, সংখ্যার গ্রুপ, 0 থেকে স্টার্ট এবং অসীম পর্যন্ত বিস্তৃত, সেই সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। তার মানে আমরা যদি বলি যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, না 1, 2, 3, 4 থেকে শুরু করে অসংখ্য পর্যন্ত সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। কিংবা যদি বলা হয় স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যা থেকে শুরু হয়, না 1 থেকে শুরু হয়। কিন্তু যদি বলা হয় অখণ্ড সংখ্যা কোন সংখ্যা থেকে শুরু হয়, না 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। অর্থাৎ অখণ্ড সংখ্যার বেলাতে কিন্তু শুরু হবে 0 থেকে। আশা করি বুঝতে পারছ। অসংখ্য। এরপরে পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা এগুলো তো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা। সেগুলো আবার 2 রকম চিহ্নের হতে পারে।
যেমন যদি আমি বলি 5, তো 5 একটা স্বাভাবিক সংখ্যা, -5 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা নয়। 5 একটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু -5 একটা স্বাভাবিক সংখ্যা নয়, কিন্তু -5 একটা পূর্ণ সংখ্যা বটে। তার মানে ওই স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যার গ্রুপের সঙ্গে যদি ঋণাত্মক সংখ্যাগুলোকে মিশিয়ে দেওয়া যায়, তাহলে যে একটা নতুন গ্রুপ তৈরি হবে বা সংখ্যার দল তৈরি হবে, সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পারছো, মজা লাগছে ক্লাসটা, খুব মজা লাগবে। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত থাকবো এবং এইভাবে তোমাদের আমি হেল্প করে যাব, ঠিক আছে? এরপরে আসছি আমরা যুগ্ম বা জোড় সংখ্যা। যুগ্ম মানে জোড়, তোমরা হয়তো কেউ কেউ খেলেছো, জোড় বিজোড় খেলেছো, যে দুটি দুটি যদি গ্রুপ করা হয় তাহলে সেটাকে হলো জোড় সংখ্যা। তার মানে যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে বা যাকে অর্ধেক অর্ধেক 2 সমান ভাগে ভাগ করা যাবে, সেটি হচ্ছে জোড় সংখ্যা। যেমন 4, 8, 50, 70, 84, এগুলো হচ্ছে যুগ্ম বা জোড় সংখ্যা। এখন একটা কথা বলছি, এটা কিন্তু অনেক সময় অনেকেরই অসুবিধা হয়। সেগুলো কি না, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টি রয়েছে বলো তো দেখি? এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টি রয়েছে? না, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো হচ্ছে যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে 9টি। এছাড়া কিন্তু শূন্যও রয়েছে, কিন্তু শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, আমি আগেই বলে দিলাম। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। সে যাই হোক, এখন এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো এগুলোকে অঙ্কও বলা হয়। এগুলো বাস্তবে এক একটা চিহ্ন, পাটিগাণিতিক চিহ্ন, যে এইরকম একটা আমি ছবি আঁকছি, এই একটা ছবি, তাহলে এইটা হয়ে গেল 1। এই একটা ছবি আঁকলাম, এই ছবিটার নাম হলো 3। এগুলো একটা চিহ্ন বটে, গাণিতিক চিহ্ন। তো সেই গাণিতিক চিহ্নগুলোকে, এগুলোকে বলা হয় অঙ্ক। এগুলোকে বলা হয় অঙ্ক। এবং এই একাধিক অঙ্ক যখন একসঙ্গে জুড়ে যায়, তখন একটা সংখ্যা তৈরি হয়। যেমন 745। তাহলে এইখানে কয়টি অঙ্ক রয়েছে? 3টি। একটি 7, একটি 4 আর একটি 5। ঠিক ভাষার মতোই, যেমন যেমন ব একটা কি ব্যঞ্জন বর্ণ, ক একটা ব্যঞ্জন বর্ণ। তবে ক বর্ণের সঙ্গে যখন ব বর্ণের সঙ্গে যখন ক বর্ণ পাশাপাশি এসে বসে যায়, তখন একটা শব্দ তৈরি হলো, বক। আশা করি বুঝতে পারছো। ঠিক সেই রকম এগুলো হচ্ছে একটি একটি অঙ্ক, এবং এই অঙ্কগুলো যখন একাধিক অঙ্ক পাশাপাশি বসে, তখন একটা বড় বড় সংখ্যা তৈরি হয়। যেমন 15 দুটি অঙ্ক রয়েছে, 1 এবং 5। 1 এবং 5 যদি পাশাপাশি বসে, তখনই হবে 15। আর যদি 1 থাকলো এখানে আর 5 থাকলো এখানে, তাহলে এটি কিন্তু 15 বলা যাবে না। আশা করি বুঝতে পারছো। সোজা কথায় মনে রাখবে যে এই যে 2 একটি যুগ্ম সংখ্যা, 4 একটি যুগ্ম সংখ্যা, 6 একটি যুগ্ম সংখ্যা, 8 একটি যুগ্ম সংখ্যা, মানে জোড় সংখ্যা। এগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে। এবং শুধু তাই নয়, ধরো একটা 8 অঙ্কের একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটিকে বলা হলো জোড় না বিজোড়? তোমরা ঘাবড়ে যাবে। ঘাবড়াবার কিছু নেই। তোমরা খেয়াল রাখবে যে যত বড়ই অঙ্ক হোক না কেন, একক স্থানীয় অঙ্কে যদি এই 2, 4, 6 এবং 8 থাকে, কিংবা আরেকটা, সেটা কি? শূন্য। আরেকটা হচ্ছে শূন্য। এই শূন্যটাও যদি থাকে একক ঘরের জায়গায়, তাহলে কিন্তু সম্পূর্ণ যত বড়ই হোক না কেন সংখ্যাটি, সেটি জোড় সংখ্যা হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে জোড় সংখ্যা কাকে বলে? না, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা বলে বা যুগ্ম সংখ্যা বলে। অন্য কথায়, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 2, 4, 6,
এবং 8 এবং 0 হয়, তাহলে সেটি হবে যুগ্ম সংখ্যা। এর বিপরীত অযুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যা। তার মানে বিজোড় সংখ্যার কোনগুলো না, বিজোড় সংখ্যাগুলো যেমন হচ্ছে, যেমন 1, 3, 5, 7 এবং 9, এগুলো হচ্ছে বিজোড়। আমি এগুলোকে ভালোভাবে করে দিচ্ছি। এগুলো হচ্ছে বিজোড়, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর এদিকের গুলো দেখো, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আশা করি বুঝতে পেরে গেছো। এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আবার বলছি, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেটি যুগ্ম বা জোড় সংখ্যা, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না সেটাকে অযুগ্ম বা বিজোড় সংখ্যা বলে। একক স্থানীয় ঘরে যদি ওই 2, 4, 6, 8 এবং 0 থাকে সেগুলি জোড় সংখ্যা হবে, এবং ওই একক স্থানের ঘরে যদি 1, 3, 5, 7, 9 থাকে সেগুলো হবে বিজোড় সংখ্যা। আচ্ছা বলো দেখি তো, কি 0 জোড় না বিজোড়? পারবে? অবশ্যই অনেকে পেরে গেলে। 0 কিন্তু জোড়ও নয় বিজোড়ও নয়, এটি কিন্তু মনে রাখবে। কিন্তু যদি কোনো অন্য অঙ্কের পরে যদি 0 বসে, তাহলে তাকে কিন্তু সে জোড় বানিয়ে দিতে পারে, জোড় বানিয়ে দিবে। যেমন 5 একটা বিজোড় সংখ্যা, 0 জোড়ও নয় বিজোড়ও নয়, কিন্তু 5-এর পরে যখন 0 বসবে সে কত হলো? 50, 50টা কিন্তু জোড়। সুতরাং 0 নিজে জোড় বা বিজোড় কিছুই নয়, কিন্তু কোনো অঙ্কের পরে বসে সেই সংখ্যাটিকে জোড় বানিয়ে দেয়, এটি তার একটা বিশেষত্ব। এরপরে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে না, মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি। এখন গুণনীয়ক কাকে বলে? যেমন একটা কথা বলছি, যেমন একটা সংখ্যা 2, 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 5, এই 3টি সংখ্যা পরস্পরের সঙ্গে গুণ করলো, তাহলে কত হলো? 3 দুগুণে 6, 5 ছক 30। তাহলে 30 হলো একটি সংখ্যা, 30 হলো একটি সংখ্যা। এগুলো সংখ্যা বটে, কিন্তু 30 সংখ্যাটিকে কে গুণ করে তৈরি করেছে না, 2, 3 এবং 5। তাহলে 30-এর এগুলো হলো একটি গুণনীয়ক, এগুলো হলো গুণনীয়ক। তার 30-এর গুণনীয়ক কি কি? 2, 3, 5। হ্যাঁ, অবশ্যই আমিও ভেবেছি, তোমরা হয়তো ভাবছো স্যার ভুল পড়াচ্ছেন, 30-এর তো আরো গুণনীয়ক হতে পারে। ভুলিনি, ধীরে ধীরে পড়াচ্ছি। তো এই 30-এর গুণনীয়কগুলো কি কি? তাহলে 30-এর গুণনীয়ক গুলি হলো কি কি? 2, 3, 5, 2, 3, 5। এছাড়াও কিন্তু আরো তার গুণনীয়ক রয়েছে। যেমন 1 এমন একটা সংখ্যা সবারই গুণনীয়ক, সবারই গুণনীয়ক। এমন কোনো সংখ্যা নাই যার গুণনীয়ক 1 নাই। 1-এর খুব বড় ফাংশন, ঠিক আছে? তাহলে 1 একটা গুণনীয়ক, এবং 30 নিজেও একটা গুণনীয়ক। 30 নিজেও একটা গুণনীয়ক, কিন্তু 30-এ এছাড়া আরো কি কি হতে পারে না, দেখো 2 আর 3-এ গুণ করে 6 হবে, 2 আর 5-এ গুণ করে 10 হবে, 3 আর 5-এ গুণ করে 15 হবে, ঠিক আছে? তাহলে 6, 10, 15। তাহলে মোট গুণনীয়কগুলো কি কি হলো? 1, 2, 3, এরপরে 5, তারপরে কি হলো 6, তারপরে কি হলো 10, তারপরে কি হলো 15, তারপরে কি হলো 30। এই সবগুলোই কিন্তু 30-এর গুণনীয়ক।
এখন যদি কোনো একটা সংখ্যা এমন আছে যার গুণনীয় কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কেবল এক এবং সেই সংখ্যাটি নিজে, সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তো মৌলিক সংখ্যা কাকে বলে? না যে সংখ্যার কেবল গুণনীয়ক দুটি থাকবে, এক এবং সেই সংখ্যাটি নিজে, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর বাদ বাকি যত কিছু সংখ্যা আছে, যা কিছু যতগুলি সংখ্যা আছে সবাই কিন্তু যৌগিক সংখ্যা। অর্থাৎ মৌলিক এবং যৌগিক দু প্রকার সংখ্যা। আচ্ছা আবার বলি, বলো এক মৌলিক না যৌগিক? হ্যাঁ, এক মৌলিকও নয় যৌগিকও নয়। এটি কিন্তু সব সময় তোমরা উত্তর দেবে এইভাবে, শূন্য জোড় না বিজোড়? শূন্য জোড়ও নয় বিজোড়ও নয়। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে গেল? এগুলো সব কিন্তু হয়ে গেল, স্বাভাবিক সংখ্যা হয়ে গেল, অখণ্ড সংখ্যা হয়ে গেল, পূর্ণ সংখ্যা হয়ে গেল, যুগ্ম অযুগ্ম মৌলিক যৌগিক হয়ে গেল। এরপরে যে পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? দুটি সংখ্যা আছে, এই দুটি সংখ্যা যদি একে অপরকে দ্বারা ভাগ করা না যায়, বা যদি কোনো এক এবং সেই সংখ্যাগুলি ছাড়া যদি তাদের আর কোনো উৎপাদক বা গুণনীয়ক না থাকে, তাকে বলা হয় পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক যেমন 3 এবং 5, 3-এর তো গুণনীয়ক দুটো, 1 এবং 3, আর 5-এরও গুণনীয়ক দুটো, 1 আর 5। এখন তাহলে পরস্পর মৌলিক কি শুধু মৌলিকই হবে এমন কি কথা আছে নাকি? কোনো গ্যারেন্টি আছে? না, মৌলিক এবং যৌগিকের মধ্যেও তারা পরস্পর মৌলিক হতে পারে। যেমন 4 আর 9, 4 আর 9, 4-এর গুণনীয়ক 1 এবং 4, না সরি, এই 4-এর কিন্তু গুণনীয়ক 2 আছে আর 4 আছে, আর 9-এর গুণনীয়ক 1, 3 আর 9। এখন এই 1, 4 এবং 9 ছাড়া, আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, 1, 1, 4 সংখ্যাটি নিজে, 9 সংখ্যাটি নিজে। 4 এবং 9 এদের যে আরেকটা করে যে গুণনীয়ক আছে সেটা কিন্তু 1 নয়, এটা 2, তো ওটা 3। তাহলে এরাই হলো পরস্পর মৌলিক সংখ্যা, এরাই হলো পরস্পর মৌলিক সংখ্যা। অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? না যে দুটি সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, এক ছাড়া, এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তাদেরকে বলা হয় কি? পরস্পর মৌলিক সংখ্যা। এরপর যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? তো যমজ মৌলিক সংখ্যা বলা হয় এমন দুটি মৌলিক সংখ্যা, এমন দুটি মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যার মধ্যে তফাৎ বা পার্থক্য 2, অর্থাৎ বিয়োগফল 2 হবে। তাহলে আমরা উদাহরণস্বরূপ যদি আমরা 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিয়ে আলোচনা করি এবং সেটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখো কিভাবে হবে। না 1 তো মৌলিক নয় যৌগিক নয়, লেখার দরকার নেই। 2 দিয়ে শুরু করছি। 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, 7-এর পরে হবে 11, এরপর 13, এরপর 17, এরপর 19, আরও আছে। 1 থেকে 100-র মধ্যে মোট 25টি মৌলিক সংখ্যা আছে। এই নিয়ে মৌলিক এবং যৌগিক সম্পর্কে আরও বিস্তৃতভাবে আলোচনা করার জন্য আমি আরেকটা ক্লাসে আসবো তোমার, শুধু মৌলিক এবং যৌগিক পড়ানোর জন্যই। ঠিক আছে, সে যাই হোক, এখন আমরা শিখছি যমজ মৌলিক সংখ্যা। তো দেখো 2ও মৌলিক, 3ও মৌলিক, তাহলে কি এরা যমজ মৌলিক? না। 3 মৌলিক, 5 মৌলিক, এরা কি যমজ মৌলিক? হ্যাঁ। দেখো 5 এবং 3-এর মধ্যে যদি বিয়োগ করা হয় তো 2 হয়। তাহলে 5 এবং 7-এর মধ্যে এরা কি যমজ মৌলিক? অবশ্যই। 7 থেকে 5 বিয়োগ করো, 2 পাবে। আচ্ছা 7 এবং 11 কি যমজ মৌলিক? না, 11 থেকে 7 বিয়োগ করলে 2 পাওয়া যাচ্ছে না। আবার 11 এবং 13 কি
যমজ মৌলিক? হ্যাঁ, 13 থেকে 11 বিয়োগ করলে 2 পাচ্ছ। আবার 13, 17 নয়, 17 এবং 19 বটে, কারণ 19 থেকে 17 বাদ দিলে 2 পাচ্ছ। আশা করি বুঝতে পারছ। অর্থাৎ যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2, তাদেরকে বলা হয় যমজ মৌলিক। যেমন 3, 5 এক জোড়া যমজ মৌলিক, 5 আর 7 এক জোড়া যমজ মৌলিক, 13 আর 11 যমজ মৌলিক, 17, 19 যমজ মৌলিক। যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল বা অন্তরফল 2, তাকে বলা হয় যমজ মৌলিক। আশা করি বুঝে গেছো। এরপরে আমরা চলে যাচ্ছি, তাহলে যমজ মৌলিক হয়ে গেল। এরপর আমরা দেখছি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? না, যে সংখ্যাকে লব এবং হর আকারে লেখা যায়, এবং লব এবং হর দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে লব এবং হর, উপরে লব হয়, নিচে হর হয়। তোমরা যেহেতু ক্লাস 5-এর স্টুডেন্ট, 6-এর জন্য বসছো পরীক্ষাতে, অ্যাকচুয়ালি মূলদ সংখ্যার সংজ্ঞাতে বলা হয় যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, তাকেই বলা হয় মূলদ সংখ্যা। তো সেটা তোমাদের জানার দরকার নেই। মোটামুটি তোমরা জেনে রাখবে যে সংখ্যার দুটি অংশ থাকবে, লব এবং হর, মানে ভগ্নাংশ সংখ্যাকেই মূলদ সংখ্যা তোমরা ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ভগ্নাংশ সংখ্যাকে তোমরা মূলদ সংখ্যা ধরে নিতে পারো। কারণ ভগ্নাংশ যেমন 5-এর 7, 5-এর 7 এটা লব, এটা হর। 1-এর 6 এটা লব, এটা হর। 99-এর 100 এটা লব, এটা হর। তাহলে যে সংখ্যাকে লব এবং হর আকারে লেখা যায় তাকেই বলা হয় মূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যা কাকে বলা হয়? না, যাকে লব বাই হর ভাবে লেখাই যায় না। যেমন √2, এটা কিন্তু কোনো লব এবং হর কিছু করা যাবে না, মিলবেই না। এবং সেই ভগ্নাংশটিকে যখন আমরা দশমিকে পরিণত করব, তখন দশমিকের পরে সংখ্যা দেওয়ার কোনো শেষেই থাকবে না। অর্থাৎ তাকে p/q আকারে বা লব বাই হর আকারে লেখা যায় না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। এবং শেষে হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একসঙ্গে বলা হয় বাস্তব সংখ্যা। তো আজকে আমরা বিশেষ কিছু আর আলোচনা করব না, আমরা এখানেই শেষ করব ক্লাসটি। তবে যাবার আগে বা ক্লাসটি শেষ করার আগে ওই একটা কথার পুনরাবৃত্তি করছি। তোমরা প্রতিদিন কিন্তু এই চ্যানেলে ভিডিও পাবে জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টের জন্য স্পেশাল ভিডিও, প্রতিদিন সন্ধে 6:30টার সময়। তোমরা এই ভিডিওগুলো একটিও মিস করবে না। এবং প্রতিদিন তোমরা খাতা, কলম, বই, মোবাইল এগুলো নিয়ে তৈরি থেকো। 6:30টার সময় আমি আবার আসবো, কথা দিলাম। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।